নমস্কার, আমি অনিক দাস। আজকে চলে আসলাম রেডিও মির্চি বাংলায়। আজকে যে গল্প আপনাদেরকে শোনাবো সেটি আলতো পায়ের আওয়াজ। ভয়ানক ভূতের গল্প, আলতো পায়ের আওয়াজ। আওয়াজ হচ্ছে অনেকটা ফিসফিসানির মতো। এত হালকা আলতো আওয়াজে ঘুম ভাঙার কথা নয়। আমার ভাঙলো। বেশ কয়েকদিন হলো আমার ঘুম হচ্ছিল ছেঁড়া ছেঁড়া। কখনো কখনো কখন ঘুমোই, কখন জেগে থাকি, কখন স্বপ্ন দেখি, গুলিয়ে যায়। গত কয়েকদিন অবশ্য ওষুধ খেয়ে সমস্যা সামলেছি। সমস্যা কি আবার ফিরে এলো? এই আলতো আওয়াজও কি স্বপ্নের মধ্যে শুনছি? দরজা খুলে একবার দেখব। খুশ, খুশ, খুশ। না, স্বপ্ন নয়, সত্যিকারের আওয়াজ, হাঁটবার আওয়াজ। কেউ আসছে, আলতো পায়ে আসছে, পায়ে চটিও নেই। আওয়াজটা খুব দূরের নয়, আবার খুব কাছেরও নয়। এই এই ঘরে তো নয়, এমনকি ফ্ল্যাটের মধ্যেও নয়। আওয়াজ ভেসে আসছে বাইরে কোথাও থেকে। সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। কে আসছে? চন্দন? চন্দন কি তবে মাঝে মধ্যেই ট্যুর থেকে ফিরে এলো? কিন্তু চন্দন তো হেঁটে উঠবে না, লিফট আছে। বেশি রাতে লিফট বন্ধ করে দেয় নাকি? কই জানি না তো। কাল সিকিউরিটিকে জিজ্ঞেস করতে হবে। অবশ্য লিফট খারাপও হতে পারে। এখন রাত কত হবে? মনে হয় 1টার বেশি। মোবাইল উঠে ঘড়ি দেখতে ইচ্ছে করছে না। খস খস খস। ওই যে ওই যে আবার আওয়াজ। চন্দন হতে পারে। টুরে গেলেও মাঝে মাঝে না বলে কয়েকদম ধারাক্কা ফিরে আসতো। রাতের কোনো ফ্লাইট বা ট্রেন ধরে নিত। আমাকে আগে থেকে খবর দিত না। এই ফিরে আসবার নাম দিয়েছিল সারপ্রাইজ রিটার্ন। নিচের লোহার গেট এবং সদর দরজার ডুপ্লিকেট দরজার চাবি ওর কাছে আছে। ফ্ল্যাটের চাবিও থাকে। ডোরবেলও বাজাতেও হবে না, টুক করে ঢুকে পড়বে। একবার হয়েছিল কি, ঘুমের মধ্যে মনে হলো আমার মুখে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। ঘুম গেল ভেঙে। চোখ মেলে দেখি, হো মা, এ তো আমার বর। আমি ধরফর করে উঠে বসে বললাম, তুমি তুমি কোথা থেকে? চন্দন মুখ আরও কাছে নামিয়ে বলল, আকাশ থেকে। তুমি উঠলে কেন? আমি দেখছিলাম। ঘুমলে তোমাকে বেশি সুন্দর দেখায় না জেগে থাকলে। আমি চোখ কুঁচকে বললাম, তা বাবুর কি দেখা হলো? বিয়ের পর এসব কি যে ভালো লাগতো। মনে হতো যে মেয়ে বিয়ে করেনি এবং চন্দনের মতো ছেলেকে বিয়ে করেনি সে অভাগা। চন্দনের সারপ্রাইজ রিটার্নে যেমন প্রেম ছিল, দাম্পত্যের মজাও ছিল। আমি চোখ পাকিয়ে রাগ দেখাতাম। আগে ফ্রেশ হয়ে এসো, নইলে গায়ে হাত দিতে দেবো না। এখন সারপ্রাইজ বন্ধ হয়ে গেছে। বিয়ের পর কম দিন তো হলো না। শরীর বিস্ময় তো ফিকে হবেই। আবার আওয়াজ, খস খস খস। বুকটা থক করে উঠল। মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে। চেনা পায়ের আওয়াজ নয়, অচেনা আওয়াজ। খুব সহজভাবে উঠছে, যেন এত রাতে কোনো বাড়িতে চলে আসাটা কোনো ব্যাপারই নয়। কে আসছে? আমার দুটো হাতের আঙুলগুলো ঠান্ডা হয়ে আসছে। বেশি ভয় পেলে আমার হাতের আঙুল ঠান্ডা হয়ে যায়। এটা শুরু হয়েছিল 12 বছর বয়সে, কোন্নগরে মামা বাড়িতে। মামা বাড়ির ছাদতলার চার থেকে গঙ্গা দেখা যেত। কি সুন্দর যে লাগতো। আমি মামা বাড়ি গেলেই ছাদে বসে থাকতাম আর মনে মনে গঙ্গায় ভেসে বেড়াতাম।
সন্ধ্যের মুখে নেমে আসতাম। অত বড় ছাদে একা ভয় করত। তাছাড়া মামা বাড়িতে লোকজন খুব কম ছিল, ওপরের তলায় তো কেউই থাকতো না। একদিন সন্ধেবেলা ছাদ থেকে নামবার সময় মনে হলো আমার পিছু পিছু কেউ আসছে। সিঁড়িতে তার ছায়া পড়েছে। মন শক্ত করে আমি পেছন দিকে তাকাই, দেখি কেউ কোথাও নেই, শুধু ছায়াটা রয়েছে। গল্পটা শুনে মনে হবে আমি ভুল করেছি। ছায়া আমারই ছিল। সিঁড়ির দরজা দিয়ে দিনের শেষে আলো করেছি। মন শক্ত করে আমি পেছন ফিরে তাকাই, দেখি কেউ কোথাও নেই, শুধু ছায়াটা রয়েছে। গল্পটা মনে মনে হবে আমি ভুল করেছি। ছায়া আমারই ছিল। সিঁড়ির দরজা দিয়ে দিনের শেষ আলো এসে আমার উপর পড়েছে, তার ছায়া। প্রথমে নিজেকে সাহস দেবার জন্য আমিও সেরকম ভাবলাম। আরও 3টে না 4টে ধাপ নামবার পর বুঝতে পারলাম ছায়া আমি নই, ছায়া কোনো পুরুষ মানুষের। গায়ে পায়জামা, লম্বা ঝুলের পাঞ্জাবি, ছায়াতে সেই পাঞ্জাবি উঠছে। মানুষটার হাতে একটা ছুরি। আমার হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর থাক, সেটা অন্য গল্প। আজ আবার আঙুলগুলো বরফ হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। খাটে উঠে বসেছি, ঘর অন্ধকার। তারপরেও স্বরের মতো সাদা আলো এসে পড়েছে আমার বিছানার উপর। মনকে শক্ত করতে চাইলাম, পারলাম না। মন খুব গোলমেলে জিনিস, সে চলে নিজের খুশিতে। আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম। কতক্ষণ রইলাম জানি না। 1 মিনিট, 2 মিনিটও হতে পারে, আবার 1 ঘন্টা হতে পারে। কান পাতলাম ফের। পায়ের আওয়াজ কি থমকালো? হ্যাঁ, থমকেছে। তবে কি ভুল শুনছিলাম? অবশ্যই তাই। রাত দুপুরে সিঁড়ি দিয়ে আবার 5 তলার ফ্ল্যাটে কে উঠে আসবে? এলেও খালি পায়ে হতেই পারে না। আর যদি কেউ এসেও থাকে, আমি তার পায়ের আওয়াজ কিভাবে শুনবো? মাঝখানে দুটো দরজা রয়েছে। আমার বেডরুমের দরজাটা যদি বা হালকা হয়, ফ্ল্যাটের মূল দরজাটা তো মোটা। সেগুন কাঠের দুটো দরজা টপকে পায়ের আওয়াজ আসতে পারে না। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, সত্যি আর আওয়াজটা হচ্ছে না। একবার শুনলাম, ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করে আবারও উঠে পড়লাম। হাত বাড়িয়ে বেড সুইচ অন করে বিছানা থেকে নামলাম। বিছানার মাথার কাছে একটা চেস্ট অফ ড্রয়ার্স রয়েছে, 4 দেরাজের। একেবারে ওপরেটা খুলে দেখলাম ডুপ্লিকেট চাবি পড়ে রয়েছে। চন্দন নিয়ে যায়নি, তার মানে কিছুতেই সে নয়। আর কিভাবে এবার সে হবে? সে তো আর জুতো খুলে খালি পায়ে আসবে না। বাথরুমে গেলাম, চোখে মুখে জলে ঝাপটা দিলাম, পা ধুলাম। ছোটবেলায় মা শিখিয়েছিল রাতে ঘুম ভেঙে গেলে একটু পায়ের পাতা ধুয়ে নিতে হয়, এতে নাকি চলে যায় ঘুম ভিড়ে আসে। কি অদ্ভুত কথা! ঘুমের সঙ্গে পায়ের পাতার কি সম্পর্ক? যাক, বাথরুম থেকে এসে আলো নিভিয়ে আবার শুলাম। এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে। চন্দন আসতে পারবে না বলে নয়, নিশ্চিন্ত লাগছে নিজের ভুল ধরতে পেরেছি তাই। আসলে অতীতে চন্দনের গভীর রাতে চুপি চুপি বাড়ি ফেরবার ঘটনায় আমার ঘুমের মধ্যে ফিরে এসেছিল। শুধু পায়ের আওয়াজটা হালকা হয়েছে। মিথ্যার সত্যি ঘটনার মধ্যে এটুকু তফাৎ তো থাকবে। এবার বলি রাতে কেন আমার ঘুমের সমস্যা হয়েছে।
গত 4 মাস ধরে আমি আমার স্বামীকে সন্দেহ করছি। আমার জন না বলে 2.5 জন বলেও ঠিক হয়। একজনের কথা আধখানা মনে হচ্ছে, তাকে হিসেবে ধরাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। যতদিন যাচ্ছে সন্দেহ গভীর হচ্ছে। এমন নয় স্বামীকে আমি আমার সন্দেহের কথা বলিনি, বলেছি, বেশ কয়েকবার বলেছি, নরমভাবেই বলেছি, রাগারাগি কিছু করিনি। প্রথমবার সে হেসে উড়িয়ে দিয়েছে, দ্বিতীয়বার ভীষণ রেগে গেছে। পুরুষ মানুষের এই এক ক্ষমতা, যখন তার উপর রাগ করবার কথা তখন সে রাগ দেখিয়ে বসে। আমি রাগারাগি পারি না, একেই শান্তশিষ্ট। তার উপর স্বামীকে বাড়াবাড়ি ধরনের ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আজও শুরু হয়নি। এতটাই বাড়াবাড়ি যে কারো মনে হতে পারে এটা পাগলামি। এই পাগল ভালোবাসা আজ শুরু হয়নি, বিয়ের আগে থেকেই শুরু হয়েছে। এমন প্রেম যে দিক বিদিক জ্ঞান ছিল না, শুধু ভেবেছি। একসময় আমি এই লোকটার ভয়াবহ ধরনের প্রেমে পড়েছিলাম। হেঁকে আমার চাই, কাউকে ভাগ দেব না, কেউ ছিনিয়ে নিতে পারবে না। এর জন্য আমি এমন কাজ করেছিলাম যাকে ভয়ঙ্কর ছাড়া আর কোনো কিছুই বলা যায় না। সেই কারণেই আবার প্রেম ছিল ভয়ঙ্কর প্রেম। সেই প্রেমের কথায় পরে আসছি, আগে সন্দেহের কথাটা বলে দিই। আবার কি পায়ের আওয়াজটা শুরু হলো? খস খস খস। হয়নি। প্রথমে ভেবেছিলাম কোনো প্রাইভেট গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলবো। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেছি, ওরা নাকি বিয়ের আগে পাত্রপাত্রীর খবর জোগাড় করে দেয়, স্বামী স্ত্রীর গোপন প্রেম বলে দেয়, ছেলেমেয়ে ঠিকমতো কোচিং ক্লাস পড়ছে কি না তাও জানায়। তারপর ভাবলাম না থাক, নিজের চোখে দেখব সন্দেহ সত্যি না মিথ্যে। সন্দেহ সত্যি হলে প্রমাণ জোগাড় করব। আমি সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। সুযোগ নানাভাবে আসতে পারে। আমি আমার স্বামীর পিছু নিতে পারি, দরজার আড়াল থেকে ফোনের ফিসফিসানি শুনতে পারি, মোবাইল ফোন ঘাঁটতে পারি। মেয়েটা কে জেনে যেতে পারবো। কোন সুযোগটা নেব সেটা দেখতে হবে। তবে সেসব কিছুই করতে হলো না, সুযোগ এলো অন্যভাবে। এই ফাঁকে পরিচয় পর্বটা শেষ করি। আমি মালা, আমার স্বামীর নাম চন্দন। আমার বয়স 35, চন্দনে 39। আমাদের বিয়ে হয়েছে 6 বছর। এখনও আমার কোনো ছেলেপুলে হয়নি। সব কিছু স্বাভাবিক থাকলে এর মধ্যে ছেলেপুলে হয়ে যাওয়ার কথা। ডাক্তারবাবু বলেছেন কোনো ব্যাপার নয়, সময় আছে, চিন্তা করবেন না। ডাক্তারবাবু যাই বলুন, আমার চিন্তা হয়। চন্দনের কোনো চিন্তা নেই। আগে এই বিষয়ে কথা বললে নরম গলায় উত্তর দিত, চিন্তা করো না সোনা, উনি খুব বড় ডাক্তার। উনি যখন বলেছেন চিন্তা নেই তখন নিশ্চয়ই চিন্তা নেই। আমি চন্দনের গায়ে হাত রেখে বলতাম, ভুল তো হতে পারে, বড় ডাক্তারের কি ভুল হয় না? হয়তো কোনো সমস্যা আছে, একবার অন্য কারো পরামর্শ নাও। চন্দন আমাদের দিকে ফিরতো, হেসে বলতো, আমাদের অফিসে নীলাঞ্জনদা কত বছর বয়সে বাবা হয়েছে জানো? আমার ঠাট্টা করে বলি, নীলাঞ্জনদা হলো টেস্ট ম্যাচের প্লেয়ার, সময় নিয়ে সেঞ্চুরি করেছেন। না, আমি হাসতে পারিনি। শুকনো গলায় বলতাম, তাও আবার হয়? চন্দন আমাকে কাছে টেনে বলতো, দূর বোকা, কিসের ভয়? যারা হাত পায়ে আছি সেটা পছন্দ হচ্ছে না, ট্যাবা শিখনি, স্কুলে ভর্তির লাইন, এসব না হলে চলছে না। যতদিন পারা যায় ফুর্তিতে থাকো দেখি। আমি একই কথা বলতাম, তুমি একবার অন্য কারোর সঙ্গে কথা বলো। চন্দন আমাকে কাছে টেনে গলা নামিয়ে বলতো, এই ওসব বাদ দাও, এখন চোখ বুঝো তো, একটা ম্যাজিক করব, তোমার সব চিন্তা ভ্যানিশ হয়ে যাবে। আমি চোখ বুঝতাম। চন্দন ম্যাজিক করতো, শরীরে শিহরণ জাগতো, তো চিন্তা দূর হতো না। এসব আগের কথা। এখন 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 এই বিষয়ে কথা বলতে গেলে চন্দন বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে। তোমার ইচ্ছে হলে তুমি একজন কেন 100 জন ডাক্তার দেখাও, আমি যাব না। এটা 3 মাস আগের ঘটনা, নাকি 3 মাসের থেকে একটু বেশি হবে। ফুলদি বলল, মালা তুই একবার ভালো করে ডাক্তার দেখা, চন্দনকেও বল। আমি কাচুমুচু মুখ করে বলতাম,
ভালো করে তো দেখিয়েছি। ডাক্তারবাবু আমাদের দুজনকে নানা রকম টেস্ট করিয়েছেন। সব টেস্ট রিপোর্ট ঠিক আছে। হলদি গম্ভীর হয়ে মাথা নেড়ে বলতো, ওটাই তো চিন্তার। সব ঠিক থাকলে সমস্যাটা কোথায়? তোর জামাইবাবুর অনেক ডাক্তার চেনা, তুই বললেই ব্যবস্থা করে দেবে। কথাটা চন্দনকে বলতে সে ক্ষেপে আগুন হয়ে গেল। ফালতু জিনিস নিয়ে বিরক্ত করবেন না তো, ঘুমোতে দাও। সারা দিন কাজ করতে হয়, তোমার মতো ঘরে বসে থাকি না। তোমার ওই ফুলদি পাতাদিকে আমাদের বিষয়ে নাক গলাতে বারণ করো। এরপর থেকে চন্দনকে সন্দেহ করতে শুরু করি। সে আমার উদ্বেগের প্রতি এত নিষ্ক্রিয় কেন? আমাকে আর আগের মতো আদর করে না, বেড়াতে নিয়ে যায় না, অফিস যাওয়ার সময় চুমু খায় না, অফিস থেকে ফিরে এসে পাশে বসে দুটো কথাও বলে না। রেগেই বা যাচ্ছে কেন? 7-5 ভাবতে ভাবতে হঠাৎ একদিন দুপুরে মনে হলো চন্দন নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে। বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে প্রেম করবার অভ্যাস ওর ছিল। প্রেম না হলে ফ্লার্ট। আমি তাদের মধ্যে ছিলাম না, ছিলাম বাইরের একজন। একটা পার্টিতে ওকে দেখে প্রেমে পড়ি, পড়ে হাবুডুবু খাই। ওর সেই প্রেমের স্বভাব নিশ্চয়ই ফিরে এসেছে, তাই আমাকে আর পাত্তা দিচ্ছে না। ব্যাস হয়ে গেল। সন্দেহ জিনিসটা মারাত্মক, আগাছার মতো। জল হাওয়া সার কিছুই লাগে না, এমনকি উপরে ফেললেও কিছু হয় না, ফনফন করে বাড়তে থাকে। আমার আমার বেলাতেও তাই হলো। সন্দেহ বাড়তে লাগলো তারও। পর আমি যুক্তি দিয়ে সন্দেহকে শক্তপোক্ত করলাম, নানা রকম যুক্তি। অবশ্য আকাশ থেকে যুক্তি বানাইনি, বরকে টানা নজরে রেখেছিলাম। পায়ের আওয়াজটা আবার হচ্ছে, ওই তো, খস খস খস। হচ্ছে না, না না, এটা গাছের পাতার আওয়াজ। আমাদের বাড়ির পাশেই একটা আম গাছ আছে, হাওয়া দিলে জাম পাতায় লেগে আওয়াজ হয়। পুরুষ মানুষের প্রেমে পড়েছে কিনা বুঝতে সময় লাগে না। কম বয়সের প্রেম হলো সে সাজগোজ এলোমেলো করে ফেলে, আচরণের পর নিজেই চুল কেটে দেয়, জামা ঠিকমতো গোজে না, দাড়ি কামাতে ভুলে যায়, খাতায় কবিতা লেখে, উদাসীন সাজে। নমস্কার, আজ এই পর্যন্তই। মেচি এফএমে আপনাদেরকে আজ শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই গল্পটি অর্ধেক সম্পূর্ণ হলো। আগামীকাল এই গল্পটি শেষ অধ্যায় অর্থাৎ শেষ গল্পের পাঠ আমরা শেষ করব। গল্পের নাম আলতো পায়ের আওয়াজ। লেখকে রয়েছে প্রচিত গুপ্ত, কণ্ঠে রয়েছে অনিক দাস। নমস্কার, আমি অনিক দাস। 90 এফএমে আপনাদেরকে স্বাগত। গতকাল একটি গল্প প্রচিত গুপ্তের লেখা আলতো পায়ের আওয়াজের অর্ধেক অংশ উপস্থাপনা করেছিলাম আপনাদের সামনে, আর আজকে তার অর্ধেক অংশ আরও একটা ধাপে আমরা শোনাব। লেখকে প্রচিত গুপ্ত, কণ্ঠে অনিক দাস। বেশি বয়সের প্রেম মানে উল্টো সিস্টেম। হঠাৎ সাজে বেশি মন দেওয়া, পরিপাটি হতে চেষ্টা, পাকা চুল বেছে ফেলে দেওয়া, বেশি সাদা হলে রঙের পোঁচ মারা। চন্দন তাই শুরু করলো। অফিস যাওয়ার সময় 1 ঘন্টা করে আয়নার সামনে দাঁড়ায়, সেন্টও মাখে। দেরি করে বাড়ি ফিরতে লাগলো। কেন দেরি হলো জিজ্ঞেস করলে আমাকে খেকিয়ে উত্তর দিল, সারাদিন কত মিটিং করেছি জানো, তারপরেও জেরা করছো। আমি অবাক হয়ে বললাম, জেরা করলাম কোথায়? তোমার ফোন বন্ধ ছিল তাই জিজ্ঞেস করছি। চন্দন খেকিয়ে উঠল, বকবক করে আমার গলা ব্যথা হচ্ছে, একটা কথাও বলবো না। গলা ব্যথা? তারপরেও বাথরুমে ঢুকে শাওয়ার খুলে চিৎকার করে গান শুরু করে চন্দন, খয়া খয়া চাঁদ, খয়া আসমান। এরপরে আরও প্রমাণ পেলাম, দুটোর কথা বলবো। দুটোই খুব কমন, তবে জোর আছে। একটু শরীর আছে বলেই জোর আছে হয়তো। বেশি বয়সের প্রেম, শরীর তো থাকবেই। খস 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 আওয়াজটা ফিরে আসছে। আমি এক পাশ ফিরে শুয়ে আছি, মাথাটা বালিশ থেকে অল্প তুললাম, যাতে দুটো কান দিয়ে শুনতে পারি। না, শুনতে পাচ্ছি না। আসলে আওয়াজটা কানের মধ্যে ঢুকে গেছে, বারবার ভুল হচ্ছে। একদিন চন্দনের অফিস ফেরত জামায় লাল রঙের দাগ পেলাম। ঠিক লাল নয়, গোলাপি। টিপ লিপস্টিক বা গালে মাখা ব্ল্যাশার থেকে এসেছে। কলারের কাছে দাগটা রয়েছে, তার মানে মেয়েটার মুখ চন্দনের ঘাড়ের কাছে ছিল।
আরেকদিন দেখলাম ও অনলাইনে একটা দামি পারফিউমের অর্ডার দিল, আমার সামনে বসেই দিল। আমি তো পারফিউম মাখি না, অ্যালার্জি হয়। তাহলে কার জন্য দিল? ভাবলাম জিজ্ঞেস করি। তারপর ঠিক করলাম না, হাতে নাতে ধরবো। চন্দন গম্ভীর মুখে বলল, একটি মেয়ে কিনতে দিয়েছে, আর প্রমাণের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তারপরেও একটা 3 নম্বর ঘটনা ঘটল। একদিন চন্দনের প্যান্টে দেখি বালি। বালি কোথা থেকে এলো? ও কি মেয়েটাকে নিয়ে বালিয়াড়িতে প্রেম করতে যায়? কাছাকাছি বালি কোথায়? তবে কি ওরা কোনো নির্মীয়মান বাড়িতে যায়, যেখানে ইট বাড়ি সুরকি রয়েছে? নিউ টাউনে? নিউ টাউনে? মেয়েটা কে? ঝাড়াই বাছাই করে একটা লিস্ট করে ফেললাম, 2.5 জনের লিস্ট। বিয়ের আগে এবং বিয়ের পরে কারা চন্দনের ঘনিষ্ঠ ছিল। বিয়ের আগে চন্দনের সঙ্গে দুজনের হালকা ধরনের সম্পর্ক ছিল, অনুমিতা আর শর্মিষ্ঠা। চন্দনের সঙ্গে আমার বিয়ের কথা শুরু হতে অনুমিতা দেশের বাইরে চলে গেল। খবর পেয়েছি বিয়েও করেছে। সে কি ফিরে এসেছে? ফের যোগাযোগ হয়েছে চন্দনের সঙ্গে। হতে পারে। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো প্রেম বাড়বে নাকি? আর শর্মিষ্ঠা, সে তো গ্রামে দিয়ে কোনো স্কুলে পড়ায়, তার কাছেই আবার চন্দন ফিরল নাকি? আর রয়েছে ওর অফিসের সানাই, পাঞ্জাবি মেয়ে। ওকে হিসেবে আধখানা ধরেছি। শুনেছি সানাইয়ের পেছনে চন্দনের বসও লেগে আছে। চন্দন কি বসকে টপকাতে সাহস পাবে? তবে এসব ছিল হালকা পলকা খেলা খেলা। একজনের সঙ্গেই ঘোর লাগা প্রেম ছিল চন্দনের, দক্ষিণী, চোখ ধাঁধানো সুন্দরী। চন্দনের মতো খেলুড়ে প্রেমিকও তার কাছে কুপকাত হয়েছিল। দক্ষিণী একেবারে শক্ত হয়ে বসেছিল চন্দনকে বিয়ে করবে। আমার কাটা, তার হাত থেকে চন্দনকে মুক্ত করতে আমাকে ব্যবস্থা নিতে হয়েছিল। পরিণতি হয়েছিল ভয়ঙ্কর, তবে আমার জন্য আনন্দের। ভয়ঙ্কর প্রেমের কথা বলছিলাম না, এই সেই ভয়ঙ্কর প্রেম। এত প্রেম সত্ত্বেও দক্ষিণীকে লিস্টে রাখার কোনো মানে হয় না। আওয়াজটা কি সত্যি মিলিয়ে গেছে? মনে তো হচ্ছে। কত বাজলো? ঘুমো তো আসছে না। আসবে কি করে? বাইরে না হোক, আওয়াজ কানের ভেতরে রয়ে গেছে। খস খস খস। লিস্ট থেকে বাদ গেলেও সেদিন দক্ষিণীকে দেখলাম 7 বছর পর। সে ঝকঝকে চোখ মুখ, টিকলো নাক, ঘাড় পর্যন্ত চুল, ছিপে ছিপে চেহারা দেখে মনে হলো একটু বয়সও বাড়েনি। বালিগঞ্জ বাড়ির কাছে ফুটপাতে দাঁড়িয়ে জাং জুয়েলারি কিনছে। আমি ছিলাম ক্যাবে, গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে ছিল। জানলা দিয়ে দক্ষিণীকে ক্যাবে দেখে চমকে উঠলাম। এই মেয়ে আর যাই হোক, দক্ষিণী নয়। হয় ওর মতো দেখতে, নয় ওর যমজ বোন। তবে দক্ষিণের যমজ বোন আছে বলে তো জানতাম না। ট্রাফিক সিগন্যাল থেকে ছাড়া পেয়ে ক্যাব এগিয়ে যেতেই আরেকটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। দক্ষিণীর মতো দেখতে মেয়েটার পাশে চন্দন। চন্দন দাঁড়িয়ে আছে গা ঘেঁষে, অফিসের পোশাক। সেই মেয়ে এখন আর করে হার নিয়ে গলায় পেতে দেখেছ? চন্দন হেসে হেসে কিছু বলছে। আমার মাথা ঝিমঝিম করে উঠল। আপনাদের শোনাচ্ছি আজকের গল্প আলতো পায়ের আওয়াজ। লেখকে প্রচিত গুপ্ত, কণ্ঠে অনিক দাস, অঙ্কনে সুব্রত মাঝি। আওয়াজটা কাছে চলে এসেছে। বিড়াল নয় তো, সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। তাই হবে। আমি বেডরুমের দরজা খুললাম, অন্ধকার ডাইনিংয়ে আলো জ্বালালাম, বসবার ঘরে এলাম। কেমন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। হতেই পারে না। বসবার ঘরের দুটো আলো জ্বললাম, সব মিলিয়ে গোটা ফ্ল্যাট আলোয় ঝলমল করছে। আর কোনো ভয় আছে? না, নেই। বিড়াল তাড়াবার জন্য একটা লাঠি পেলে হতো। দরজার চেন খুললাম, ছিটকিনি খুললাম, লক খুললাম, একটু থমকালাম। খুলবো নাকি থামবে? একটানে দরজা খুলে বললাম, দক্ষিণী দাঁড়িয়ে আছে অন্ধকারে, খালি পা। তার চুল, শাড়ি, ব্লাউজ ভিজে একসা, জল পড়ছে টপ টপ করে। একে সমুদ্রের চল চন্দনের সঙ্গে আমার রেজিস্ট্রি হয়ে গেছে। এই মিথ্যে খবর তাকে আমি নিজের মুখে বলে এসেছিলাম। নকল সার্টিফিকেট দেখিয়েছিলাম, বলেছিলাম চন্দন তাকে ঠকাচ্ছে। 2 দিন পরে দীঘার সমুদ্র থেকে মেয়েটার দেহ পাওয়া যায়। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় গাদাখানে ঘুমের ওষুধ খেয়ে জলে নেমেছিল। চন্দন প্রথমে খুব আপসেট হয়ে পড়ে, তারপর মেনে নেয়। এরও 3 মাস পরে আমাদের বিয়ে হয়েছে। সিঁড়ির অন্ধকার সবসময় কেমন ভয়ে। সেই অন্ধকারে দাঁড়িয়ে দক্ষিণ হাসল।
এখনো আগের মতো হাসি সুন্দর। ফিস ফিস করে বলল, একটা শুকনো কাপড় হবে, এতদিন জলে ভিজে আছি তো, বড্ড শীত করে। আমি শুকনো কাপড় আনতে ভেতরে গেলাম। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা শুনছিলেন 90 FM মির্চি, কণ্ঠে অনিক দাস। আজকের গল্প ছিল শ্রী প্রচিত গুপ্তের লেখা গল্প আলতো পায়ের আওয়াজ, কণ্ঠে অনিক দাস, অঙ্কনে সুব্রত মাঝি। নমস্কার।